Come in. স্যার আসবো? আসুন। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? অর্ঘ্য বিশ্বাস। আচ্ছা, বাবার নাম? আশুতোষ বিশ্বাস। মায়ের নাম? শম্পা বিশ্বাস। ডেট অফ বার্থ? 14/04/2003। আচ্ছা, আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন। স্যার, আমার নাম অর্ঘ্য বিশ্বাস, আমার বাবার নাম আশুতোষ বিশ্বাস, আমার মায়ের নাম শম্পা বিশ্বাস। আমি উত্তর 24 পরগনা জেলার খড়দা থানার অন্তর্গত পানিহাটি থেকে আসছি। আমি 2024 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বঙ্গবাসী কলেজ থেকে আমার স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেছি। আমি অবসর সময় ভলিবল খেলতে পছন্দ করি। আচ্ছা, অর্ঘ্য, তোমার তাহলে উত্তর 24 পরগনায় বাড়ি, তাই তো? আচ্ছা, উত্তর 24 পরগনা সম্পর্কে আমাদের একটু কিছু বলো। উত্তর 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত 23টি জেলার মধ্যে অন্যতম একটি। এই জেলায় আচ্ছা, 23টি জেলা আছে পশ্চিমবঙ্গে? বর্তমানে কি 23টি জেলা আছে? এখন আমার মনে হচ্ছে 23টি, সম্ভবত এটা ভুলও হতে পারে, 22টিও হতে পারে। আচ্ছা, আচ্ছা, উত্তর 24 পরগনা যে, এটার ইতিহাস সম্পর্কে জানো? কেন এটা উত্তর 24 পরগনা নামকরণ হলো? না স্যার, এটা সম্বন্ধে আমার এখন কোনো ধারণা নেই। আচ্ছা, আমরা তো জানি যে উত্তর 24 পরগনা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, তাই না? এবং এটা হচ্ছে কি, আগে নাম ছিল কি 24 পরগনা, হ্যাঁ স্যার। তাই তো? এবং পরে সেটা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। হ্যাঁ স্যার। তা কবে এই পৃথকটা হয়েছে? স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে। অর্ঘ্য, তোমার জন্ম কোন ইয়ারে? 2003। 2003। আচ্ছা, 2003-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্যার, এটা আমার এখন সঠিক ধারণা নেই, যদি আপনি অনুমতি দেন তো আমি বলতে। হ্যাঁ, বলো। জ্যোতি বসু। জ্যোতি বসু। আচ্ছা, তোমার হবি কি বললে? ভলিবল খেলা। আর তোমার কি সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে? কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছিল। ভেরি গুড। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার ডেট অফ বার্থটা কত? 14/04/2003। এটা যোগফল কত হয়? 40। 40। আচ্ছা, তোমার গ্রাজুয়েশন হয়েছে কালকাটা ইউনিভার্সিটি থেকে, সেখানে তোমার মার্কস হয়েছে 5.7 সিজিপিএ। Yes. সিজিপিএ এর ফুল ফর্ম কি? স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে। ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন। হ্যাঁ স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি কবে তৈরি হয়েছে? এই মুহূর্তে স্যার মনে পড়ছে। আচ্ছা, তোমার হবি হলো ফুটবল, মানে ভলিবল খেলা। ভলিবল কোন দেশে ন্যাশনাল স্পোর্টস? ঠিক স্যার, জানি না। আচ্ছা, ভলিবল কোন দেশে আবিষ্কার হয়েছে? আবিষ্কার হয়েছে ফ্রান্স। আচ্ছা, তোমার অ্যাড্রেসে লেখা আছে, তোমার অ্যাড্রেস হলো কি বিএনএস রোড। বিএনএস এর ফুল ফর্ম কি? বীরেন্দ্রনাথ শাসমল। তার কোনো লেখা, কোনো বই বা তার কোনো কন্ট্রিবিউশন? এই মুহূর্তে স্যার মনে পড়ছে। তোমার বুকে ওই যে একটা লাইট দেখা যাচ্ছে, ওটা কি? ওটা ভেতরের আর কি। এরকম কোনো মানে আছে হয়তো। না না। তোমার জন্মদিন তো 14 তারিখ, 14 হ্যাঁ এপ্রিল। স্যার। 14 এপ্রিল একটা আরেকটা বিশেষ দিন, তোমার জানা আছে? হ্যাঁ স্যার, ডক্টর বি.আর. আম্বেদকরের বার্থডে। আচ্ছা, ভলিবল নিয়মিত খেলা হয়? হ্যাঁ স্যার, এখনো খেলি। দেখা হয়? হ্যাঁ। 2025-এ বিশ্বকাপ হয়েছিল ভলিবলের। 2025-এ স্যার বিশ্বকাপ হয়নি, ওটা কাভা ন্যাশনাল স্পোর্টস। কে জিতেছিল? ইন্ডিয়া,
জিতেছিল ইন্ডিয়া, সিলভার মেডেলিস্ট হয়েছে। হুম। গোল্ড মেডেলিস্ট এই মুহূর্তে স্যার মনে পড়ছে। ভলিবল কোর্ট, ভলিবল কোর্টের মাপ সম্বন্ধে জানা আছে? হ্যাঁ স্যার, বলো। ভলিবল কোর্টটি হচ্ছে দুটি ভাগে বিভক্ত। প্রত্যেকটি ভাগ হচ্ছে 9 মিটার করে, টোটাল পুরো কোর্টটি 18 মিটার। আচ্ছা, তুমি তো কনস্টেবল পাস করে এসেছো। হ্যাঁ স্যার। আচ্ছা, জানা আছে কনস্টেবলের মূল কাজ কি? কনস্টেবলের মূল কাজ স্যার সেইভাবে জানা নেই, তবে আমার একটা ধারণা আছে। কনস্টেবল কথার অর্থ হচ্ছে পাহারাদার। আর আমাকে সমাজের বিভিন্ন জায়গায় হুম। মানে রক্ষা করতে হবে। আর হচ্ছে আমার যে পরিপক্ষ যে কক্ষের যে অফিসাররা আছেন হুম। তাদের কথা মেনে আমাকে কাজ করতে হবে। ধরো কোনো একটা সিচুয়েশনে তোমাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পাঠানো হলো এবং তুমি প্রথম সারিতে রয়েছো। তুমি দেখতে পাচ্ছ যে যারা প্রোটেস্ট করছে বা যারা ওখানে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে সেখানে তোমার পরিচিত কিছু মুখ আছে, কিন্তু তোমার সুপিরিয়ররা তোমাকে অর্ডার করেছে এটাকে লাঠিচার্জ করতে কিংবা এমন কোনো আইনি পদক্ষেপ নিতে যেটা তাদের পক্ষে খারাপ হতে পারে। সেক্ষেত্রে তোমার কি করণীয়? স্যার, প্রথমে আমি তাদেরকে সাবধান করব। যদি কারণ যদি তারা না শোনে তাহলে আমি আমার উপরিপক্ষের স্যারের কথা মেনে তাদের উপর লাঠিচার্জ করব। কারণ তারা যেখানে বিশৃঙ্খলা করছে এটা সমাজের জন্য অনৈতিক। লাঠিচার্জ করাটা ঠিক হবে? লাঠিচার্জ বলতে আমি হচ্ছে তাদেরকে প্রথমে বোঝাবো, যে বুঝিয়ে কথার মাধ্যমে বুঝিয়ে তাদেরকে যাতে বিশৃঙ্খলাটা যাতে সরে যায়, সৃষ্টি আর না করে ওইটার চেষ্টা করব। যদি না শোনে তো তাহলে তাদের মানে পায়ের দিকে আর কি আঘাত করব। সেখানে দেখা গেল যে তোমার ভয়েস ওই এত ক্রাউডের মধ্যে নাও যেতে পারে, সেক্ষেত্রে তোমার করণীয় কি? তুমি তাদের বোঝাতে অক্ষম। তাহলে স্যার প্রথমে আমি স্যার আকাশে ফায়ার করব, তার মাধ্যমে। সেটা কি তুমি নিজের মানে ইচ্ছা মতো ফায়ার করতে পারো? না, অপরপক্ষের স্যারের থেকে অনুমতি নেব। আচ্ছা অর্ঘ, বলছি তুমি তো কেমিস্ট্রি নিয়ে পড়েছো। হ্যাঁ স্যার। তা তুমি কনস্টেবলের তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কি মাধ্যমিক পাস। হ্যাঁ স্যার। তো তুমি লো প্রোফাইলের জবে কেন আসতে চাইছো? তুমি তো চাইলে আরো উচ্চ পদে তো হচ্ছে গিয়ে তার জন্য ট্রাই করতে পারো বা সেগুলোতে যোগদান করতে পারো। তুমি এই লো প্রোফাইল জবে কেন আসছো? স্যার, আমি একজন সাধারণ ঘরের ছেলে। আমার পরিবারের আর্থিক অবস্থা অতটাও সচ্ছল নয় আজকাল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। তাই স্যার এখন আমি যেটাই আর কি পাচ্ছি সামনে ওটাই করছি। আর ছোটবেলা থেকে আমার পুলিশের চাকরির প্রতি একটা বিশেষ আগ্রহ রয়েছে। এর পরবর্তীতেও যদি আমি সুযোগ পাই পুলিশের চাকরির ক্ষেত্রে যেসব যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে আমি যোগদান করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আহ, আর্থিক সচ্ছলতার কথা যখন বলছো তাহলে তাহলে তোমাকে ঘুষ দিলে ঘুষ নেবে? স্যার, আমার পারিশ্রমিক হিসেবে কনস্টেবলে যোগদান করার পর আমার পারিশ্রমিক হিসেবে সরকার আমাকে যে বেতন দেবে ওটাতে আমার আর আমার পরিবারের খুব ভালোভাবে আর কি মানে দৈনন্দিন জীবনযাপন খুব ভালোভাবেই হবে। তাই আর কি ওই ঘুষ নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, এখন আপাতত প্রয়োজন নেই। আর হচ্ছে স্যার, আমার বাবা মা ছোটবেলা থেকেই শিখিয়েছে যে এগুলো একটি অনৈতিক কাজ। এখন প্রয়োজন নেই, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। না স্যার, আশা করি স্যার প্রয়োজন হবে না, পড়বে না। কারণ আমাদের সরকার আমাদের এই মানে দিকটা তুমি নিশ্চিত ভাবে বলতে পারছো না Possibility যে আছে। তুমি ঘুষ নিতে সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে না স্যার। পুলিশ ঘুষ নেয়? স্যার, আমি তো আজ অব্দি কোনো পুলিশকে ঘুষ নিতে দেখিনি, আমার মনে হয় না। কিন্তু সবাই বলে যে পুলিশ নাকি ঘুষ নেয়। স্যার, তোমার এরকম সেটা- কোনো আমার স্যার case নেই? ব্যক্তিগত মতামত এটা নয় যে পুলিশ ঘুষ নেয়। আচ্ছা, তুমি সেন্ট্রালের তো অনেক পরীক্ষা রয়েছে, সেগুলো দিচ্ছো না? স্যার, আমার বললাম যে স্যার আমার ছোটবেলা থেকেই পুলিশ
এর প্রতি একটা বিশেষ আগ্রহ রয়েছে। ওই জন্য স্যার আমি ওইদিকে আর কি। সেন্ট্রালেও তো Exam. পুলিশ নিয়োগ হয়, সেন্ট্রালে পুলিশ নিয়োগ যেমন হয়। জিডি এগুলো, এখানে তো রিক্রুটমেন্ট হয়। না স্যার, ওইগুলোর প্রতি আমার বিশেষভাবে তুমি ধরো ট্রেনিং করছো, সরকারি একটা খরচ হবে, তুমি তো কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তোমার দেখা গেল তুমি এসআই পেয়ে গেলে হ্যাঁ বা স্যার। সেন্ট্রালের কোনো জব পেয়ে গেলে, সেক্ষেত্রে তুমি কি করবে? সেন্ট্রালের ক্ষেত্রে কোনো জব পেলে আমি ওই দিকে যাব না। যদি আমি আমার বেঙ্গল পুলিশেরই এসআই পদে পাই, তাহলে আমি স্যার ওইটাতে যোগদান করব। কেন বাইরে যাবে না, কেন ফ্লেক্সিবিলিটি প্রবলেম আছে কোনো? না স্যার, তার জন্য নয়। আমি স্যার ছোটবেলা থেকেই আমার মানে রাজ্য পুলিশের প্রতি একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। এর জন্য আলাদা কোনো কারণ রয়েছে নাকি না? কারণ বলতে স্যার, আমি দেখেছি যে আমাদের রাজ্যের পুলিশরা যেভাবে সমাজের প্রতি দায়বদ্ধ, দায়িত্বশীল, যেভাবে আমাদের সমাজকে রক্ষা করছে, ওই জন্য আমার ছোটবেলা থেকেই রাজ্য পুলিশকে ভালো লাগে। তাই আমার এটাই। আমাদের স্টেটের পুলিশ মন্ত্রীর নাম কি? মাননীয় শ্রী মমতা ব্যানার্জি। তোমার কলেজে থাকাকালীন মেজর সাবজেক্ট কি ছিল? কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি বিএসসি করেছো? ইয়েস স্যার। কেমিস্ট্রি করার কখনো ইচ্ছা হয়নি, নাকি সাবজেক্টটা ভালো লাগেনি? সত্যি কথা বলতে স্যার, আমি গ্র্যাজুয়েশন চলাকালীনই আমি এই সরকারি চাকরির প্রস্তুতি নিই। এবার তারপর থেকে গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পর আমি আর সেইটা নিয়ে ভাবিনি। আমি আগে থেকে পুরোপুরি কি ঠিক ছিল পুরোপুরি যে গ্র্যাজুয়েশনের পরে বা গ্র্যাজুয়েশন চলতে চলতে সরকারি চাকরি? হ্যাঁ, হ্যাঁ তাহলে কেমিস্ট্রি নিলে কেন? আর তো অনেক সাবজেক্ট ছিল বা গভর্নমেন্ট জবের জন্য যেগুলো আর একটু বেশি প্রেফারেবল, হিস্ট্রি, জিওগ্রাফি। স্যার, কেমিস্ট্রিটা স্যার আগে থেকেই ভালো লাগতো। আচ্ছা, এই কেমিস্ট্রি পড়ার সময় ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে পড়েছিলাম আমরা। হ্যাঁ স্যার। ফিঙ্গারপ্রিন্টটা কোনো এভিডেন্স হিসেবে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন? ফিঙ্গারপ্রিন্টটা এভিডেন্স হিসেবে, যদি আমি কোনো, যে আর কি অন্যায় করছে, দোষ করছে, তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে সেই তার আর কি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমি সেই অপরাধীকে চিহ্নিত করতে পারবো। কেন, মানে ফিঙ্গারপ্রিন্টটা কি এমন কি জিনিস যেটা ওনাকে চিহ্নিত করা যাবে? কারণ তার হাতের ছাপ থেকে আমরা কি প্রত্যেকের হাতের চাপ আলাদা হয় নাকি কি হয়? আলাদা হয়। প্রত্যেকেরই? হ্যাঁ স্যার। আর কোন জিনিসটা একই হয়, স্যার এই মুহূর্তে মানে আলাদা হয়? কোন জিনিসটা আলাদা হয়? মানে ফিঙ্গারপ্রিন্ট যেরকম তুমি যেটা বলছো একটা ইউনিক, হ্যাঁ। সবার আলাদা, সবার প্রত্যেকের আলাদা হয়, এরকম আর কিছু আছে যেটা প্রত্যেকেই আলাদা হবে? হ্যাঁ স্যার, তাকে দেখতে আলাদা। না সেটা তো না, দেখতে কোথায়, দেখতে দেখতে অনেক সময় একই রকম হয়, ওটা একই রকম হয়। দুবেলে মানুষ অনেক কি রয়েছে, যদি টুইনস হয়, আইডেন্টিক্যাল টুইনস একরকম দেখতে পুরো। ডিএনএর নাম শুনেছো? হ্যাঁ স্যার। ফুল ফর্ম জানো? হ্যাঁ স্যার, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তুমি এসছো পানিহাটি থেকে, তাই হ্যাঁ তো? স্যার। পানিহাটিতে তোমার ছোটবেলা থেকে রয়েছে। হ্যাঁ স্যার। পানিহাটির তিনটে সমস্যা বলতে পারবে? পানিহাটির তিনটে সমস্যা হচ্ছে স্যার, বর্ষাকালে রাস্তায় প্রচন্ড পরিমাণে জল দাঁড়িয়ে যায়। এটা। আচ্ছা, বলছি যে তুমি যে কেমিস্ট্রি পড়েছিলে, হ্যাঁ স্যার। কেমিস্ট্রি পড়া হলে মেজর সাবজেক্ট হিসেবে যখন কেমিস্ট্রি ছিল, কেমিস্ট্রি কতগুলো ভাগ পড়েছে? কেমিস্ট্রির তিনটে ভাগ পড়েছিল: ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। তা এই অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় অ্যাসিড পড়েছিল, হ্যাঁ স্যার। তো সেখানে অর্গানিক অ্যাসিড আর ইনঅর্গানিক অ্যাসিড পড়েছিল, হ্যাঁ স্যার। পার্থক্য কি? আর একটু উদাহরণ। অর্গানিক অ্যাসিড যেগুলো হচ্ছে, ওগুলো স্যার শরীরের পক্ষে ক্ষতিকারক নয়। যেমন হচ্ছে, সরি স্যার, অর্গানিক অ্যাসিডটা স্যার ক্ষতিকারক, ইনঅর্গানিকটা ক্ষতিকারক। উদাহরণ, অর্গানিক অ্যাসিড আর ইনঅর্গানিক অ্যাসিড। যদি আমি বলে থাকি যে আমরা যে ফল খাই, আপেল, তার মধ্যে একটা অ্যাসিড থাকে, সেটা কি অ্যাসিড? ফল আপেলে হচ্ছে ম্যালিক অ্যাসিড। কি অ্যাসিড, মানে সেটা অর্গানিক অ্যাসিড নাকি ইনঅর্গানিক অ্যাসিড? এটা একটা অর্গানিক অ্যাসিড।
যেটা তো খাচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে। না, ক্ষতি হচ্ছে না, অর্গানিক অ্যাসিডে ক্ষতিকারক নয়। ইনঅর্গানিক অ্যাসিডের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড পড়ার সময় আমরা নিউট্রালাইজেশন সম্পর্কে একটা জিনিস পড়েছিলাম। হ্যাঁ স্যার, কি জিনিস? সেটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে। এই পানিহাটিতে যে জল জমে এর জন্য তুমি কাকে দায়ী করবে? দায়ী স্যার বলতে মানে খুব রেসপন্সিবল, মানে এদের সমস্যা মিটেই যেত। হ্যাঁ মিটছে না তাহলে কি কাউকে কাউকে দায়িত্ব নিতে হবে? স্যার, আমাদের যে আর কি পৌরসভার মেম্বার আছেন, যে তিনি আর কি ওই বিষয়টা দেখছেন, অনেকটা আর কি ইমপ্রুভ হয়েছে আগের থেকে। আগে অত্যন্ত পরিমাণে জল জমতো, এখন অনেক কম কি জল কি মেজারমেন্ট নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। কি কি মেজারমেন্ট নেওয়া হয়েছে? স্যার তুমি ওটা, যে বললে ইমপ্রুভ হচ্ছে, কিছু তো মেজারমেন্ট নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, যেমন স্যার নিকাশি ব্যবস্থার ঠিক করেছে, তারপর রাস্তাঘাটও আগের তুলনায় অনেকটা উঁচু করেছে। তাহলে এর জন্য তুমি এই দায়ী কাকে করছো? জলটা যে জমছে স্যার দায়ী স্যার সেইভাবে কাউকেই করছি না, কারণ স্যার এটা উম, সমস্যা ছিল, এখন সমাধান হচ্ছে। মানে সমস্যার কারণ তো একটা আছে। সমস্যার কারণ স্যার এটা ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা অনেকটা নিচু ছিল আর কি, তো ওটা এখন সমস্যার সমাধান হচ্ছে। তার মানে পানিহাটিতে জল জমার কারণ হচ্ছে ভৌগোলিক বাতাবরণ, তাই তো? আর কোনো হ্যাঁ কারণ স্যার। নেই। না স্যার, পানিহাটি শহর কতদিন হলো? স্যার ওটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে। পানিহাটি ব্রিটিশ পিরিয়ডের একটা শহর। ভৌগোলিক আবরণ হিসেবে যদি ওটা লোল্যান্ড হয় তাহলে এতদিনে আমার বিকাশ হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো? সেক্ষেত্রে তুমি কি কাউকে দায়ী করবে? না স্যার। কাউকে দায়ী করবে না। না একটা অঞ্চল যদি আমার ঢালু হয় তবে সেখানে আমার শহর তৈরি হয়, সভ্যতা তৈরি হয়, এবং দীর্ঘদিন ধরে পানিহাটিতে যদি জল জমে যায় সেই জলে তো নানা রকম অ্যাক্সিডেন্ট হয়, মশা হয়, ম্যালেরিয়া হয়। তো এটা প্রতিকারের জন্য তুমি কার কাছে বলবে? প্রতিকারের জন্য আমি আমার পৌরসভার যে মেম্বার আছে তাকেই বলবো। আর এমন কোনো কারণ বলতে পারবে যেটা চেঞ্জ করলে হয়তো এই জল জমাটা বন্ধ হতে পারে, এরকম ধরনের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো ঠিক হয়ে যেতে পারে? তো তারা যেভাবে করছে, আমার মনে হচ্ছে যে এটা খুব সাধারণ শিগগিরই মানুষের কোনো সমাধান হয়। সাধারণ মানুষকে যদি কোনো কিছু চেঞ্জ করাতে হয় যে ভাই এই করলে জল জমবে না, সাধারণ মানুষকে তো সচেতন করছেই, পৌরসভার মাধ্যমে মাইকিং করে যে ড্রেনে প্লাস্টিক এগুলো ফেলতে বারণ করছে। মানে আমার সিভিক সেন্সকে হ্যাঁ। ডেভেলপ করতে হবে। অন্য তোমার ভলিবল ছাড়া অন্য কোনো স্পোর্টস ইন্টারেস্ট আছে? ভলিবল ছাড়া স্যার ক্রিকেটটা খেলি। আচ্ছা, ক্রিকেটে শেষ বিশ্বকাপ কবে হয়েছিল? 2023 সালে। আচ্ছা, কে আর জিতেছিল? পুরুষদেরটা হয়েছিল 2023 সালে, আর মহিলাদেরটা হয়েছিল 2025 সালে। মহিলাদের যে বিশ্বকাপ হয়েছিল সেখানে আহ, ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিল? মাননীয় শ্রী হরমনপ্রীত কৌর। আর পুরুষদের? পুরুষদের 2023 সালে যে বিশ্বকাপ হয়েছিল সেই দলের অধিনায়ক ছিল শ্রী রোহিত শর্মা। বলবো তোমার এলাকার দুজন এমপির নাম বলো। দুজন এমপি, দুজনের স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, একজনেরটা আমি বলতে পারি। বলো। শ্রী সৌগত রায়। এমএলএ? এমএলএ স্যার শ্রী নির্মল ঘোষ। নির্মল ঘোষ, উনি এমএলএ? হ্যাঁ স্যার। এমএলএ এর ফুল ফর্ম কি? এই মুহূর্তে স্যার মনে পড়ছে, এমপি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে। ঠিক আছে অল্প, তুমি আসতে পারো এখন। ধন্যবাদ স্যার।